বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু চোখে দেখা নয়, অনুভব করতে হয়। পাহাড়ের বুক জুড়ে ভেসে বেড়ানোর সাদা মেঘ, চারদিকে সবুজের সমারোহ আর প্রকৃতির এক অপূর্ব নীরবতা, যেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা যেন মুহূর্তেই থেমে গেছে। এই যে আপনারা যে সৌন্দর্যটা দেখছেন, এটাই বাংলাদেশের অন্যতম সৌন্দর্য পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। আমাদের যাত্রা শুরু হচ্ছে ফেনী শহরের একাডেমি মোড় থেকে। সকাল তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি। হালকা ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশের মধ্যে আমরা একটি সিএনজি ভাড়া করে রওনা দিয়ে দিলাম মহিপালের উদ্দেশ্যে। ভ্রমণের শুরুটা সবসময় একটু অন্যরকম অনুভূতিই হয়, বিশেষ করে যখন পাশে থাকে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি। আমরা দুজনে অনেকটা উত্তেজিত ছিলাম, কারণ সামনে অপেক্ষা করছে এমন একটি জায়গা যেটি এতদিন শুধু ছবি আর ভিডিওতেই দেখেছি। প্রায় কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম মহিপাল ফ্লাইওভারের নিচে। এখানে রয়েছে শান্তি পরিবহনের বাস কাউন্টার। খাগড়াছড়ি যাওয়ার জন্য এটি খুবই পরিচিত একটি স্থান। আমরা আগেই সকাল 8টার বাসের টিকিট কেটে রেখেছিলাম। সে সময় জনপ্রতি ভাড়া ছিল মাত্র 300 টাকা। আপনারা যদি সকালের সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চান, তাহলে এই বাসটি খুবই ভালো একটি অপশন হতে পারে। আর যারা রাতে যেতে চান, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। রাত 1টা এবং 2টার দিকে বাস ছেড়ে যায়। তবে সেক্ষেত্রে কুমিল্লা হয়ে ফুল ভাড়া দিতে হয়, যা প্রায় 500 টাকা জনপ্রতি। যদিও সময়ের সাথে ভাড়া পরিবর্তন হতে পারে, তাই যাওয়ার আগে অবশ্যই বর্তমান ভাড়া জেনে নেবেন। প্রায় কয়েক ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। এখান থেকে মূলত শুরু হচ্ছে সাজেকের আসল ভ্রমণ। বাস থেকে নেমেই প্রথমে কাজ ছিল দুপুরে খাবার খেয়ে নেওয়া, কারণ সামনে আরও দীর্ঘ পথ অপেক্ষা করছে। খাবার শেষ করে আমরা আগে থেকেই ঠিক করে একটা সিএনজি রিজার্ভ করলাম। 2 দিনের জন্য এই সিএনজি ভাড়া নিয়েছিল 6000 টাকা। এই গাড়িটা আমাদের পুরো ট্যুরের সঙ্গী দেবে। খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থান, সাজেক, আবার নিরাপদে ফিরে আসা, সবকিছু দায়িত্ব এই একটা গাড়ির। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, সাজেকে সাধারণত লোকাল গাড়ি নিয়ে যাওয়া যায় না। নিরাপত্তার কারণে নির্দিষ্ট নিয়ম মেনে রিজার্ভ গাড়ি অথবা অনুমোদিত যানবাহনেই যেতে পারে। তাই আমি সাজেকে যাওয়ার পথে একটি নিয়ম রয়েছে। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ে সেনাবাহিনীর নিরাপত্তা স্কাউটের সঙ্গে সব গাড়ি একসাথে পাহাড়ি রাস্তা অতিক্রম করে। স্কটের সময়টি এক এক সময় এক একটি হয়ে থাকে, তাই আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপডেটেড সময়টি জেনে তারপরে আপনারা পরিকল্পনা করবেন সাজেকে আসার। উঁচু থেকে সাজেক দেখলে বোঝা যায় প্রকৃতি কত নিখুঁতভাবে এই জায়গাটিকে সাজিয়েছে। চারদিকে সবুজ পাহাড়, তার মাঝে ছোট ছোট রিসোর্ট আর দূর ভেসে বেড়ানো সাদা মেঘ। এক কথায় স্বপ্নের মতো সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সাজেকের পরিবেশ পুরোপুরি বদলে গেল। চারদিকে ছোট ছোট আলোর ঝলকানি, ঠান্ডা বাতাস আর পাহাড়ি নীরবতা। রাতে আমরা বেরিয়ে পড়লাম সাজেকের সবচেয়ে প্রাণবন্ত জায়গায়। সেখানে রয়েছে নানান ধরনের খাবারের দোকান। ছোট হলেও প্রতিটি দোকানে রয়েছে আলাদা একটি আন্তরিকতা। স্থানীয় পাহাড়ি মানুষজন নিজেদের তৈরি বিভিন্ন খাবার এখানে বিক্রি করছেন। পর্যটকদের ভিড়ও তখন বেশ ভালোই। আমরাও সুযোগটা হাতছাড়া করিনি। প্রথমে খেলাম গরম গরম মোমো। ঠান্ডা আবহাওয়া এই মোমোর স্বাদ যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এরপর ট্রাই করলাম সাজেকের জনপ্রিয় কিছু স্থানীয় খাবার। সব শেষে খেলাম পাহাড়ি জিলাপি। দেখতে সাধারণ জিলাপির মতো হলেও স্বাদে ছিল ভিন্নতা। ভ্রমণের নতুন নতুন খাবারের স্বাদ নেওয়া আলাদা একটি আনন্দ আছে। আমাদের কাছে এই ছোট ছোট মুহূর্তগুলোই পুরো ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলেছিল। রাত তখন ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। পাহাড়ি বাতাস বেশ ঠান্ডা হয়ে এসেছে। তাই আমরা ধীরে ধীরে ফিরে চললাম আমাদের রিসোর্টের দিকে।
কারণ পরের দিনের জন্য আমাদের একটি বড় পরিকল্পনা ছিল। সাজেকে যারা আসেন তাদের বেশিরভাগকেই মূল উদ্দেশ্য থাকে একটি জিনিস, ভোরের সূর্যোদয়। আপনারা যদি সত্যি সাজেকের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই ভোরের 4:30টার মধ্যেই ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে যাবেন। বিশ্বাস করুন, এরপর যে দৃশ্য আপনারা দেখতে পাবেন সেটা হয়তো সারা জীবন মনে রাখার মতো। ঘড়িতে তখন ভোর 4:30। চারদিকে এমন গভীর নীরবতা। রিসোর্টের বাইরে বের হয়ে অনুভব করলাম পাহাড়ের সকালে সেই ঠান্ডা বাতাস। এমন এক ধরনের নীরবতা যেটি শহরের ব্যস্ত জীবনে কখনো অনুভব করা যায় না। আকাশ এখনো পুরোপুরি অন্ধকার, কিন্তু দূরের দিগন্তে হালকা নীল আর কমলা রঙের আভাব ধীরে ধীরে জানিয়ে দিচ্ছে এর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নতুন একটি সকাল। সত্যি বলতে সাজেকে আসার সবচেয়ে বড় কারণ যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো এই ভোরের মুহূর্ত। এত সুন্দর একটি সকাল উপভোগ করার পর এবার পেটের কথাও ভাবতে হবে, তাই আমরা চলে এলাম সকালে নাস্তা করতে। পাহাড়ি এলাকার ছোট ছোট হোটেলগুলো খুব বিলাসবহুল না হলেও এদের আন্তরিকতা সত্যি প্রশংসা করার মতো। গরম গরম পরোটা, ডাল, ভাজি, ডিম আর 1 কাপ ধোয়া ওঠা চা, এই সাধারণ নাস্তাটাও তখন অসাধারণ মনে হচ্ছিল। নাস্তা শেষে এবার আমরা রওনা দিলাম সাজেকের আরেকটি জনপ্রিয় জায়গা, জিরো পয়েন্ট। সাজেকে যারা ঘুরতে আসেন তাদের প্রায় সবাই এই জায়গাটিতে একবার হলেও আসেন। এখান থেকে চারপাশের পাহাড়ের দৃশ্য অসাধারণ লাগে। অনেক জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, ইউটিউবার এবং বিভিন্ন পরিচিত ব্যক্তিরাও এখানে এসে ছবি তুলেছেন, তাই জায়গাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। আমারও কিছু সময় এখানে কাটালাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম আর চারপাশের সৌন্দর্য উপভোগ করলাম। এখন দাঁড়িয়ে একটি বিষয় বারবার মনে হচ্ছিল, বাংলাদেশের প্রকৃতি সত্যি অপরূপ। আমরা অনেক সময় বিদেশ সুন্দর জায়গা খুঁজে বেড়াই, কিন্তু নিজের দেশে এই সৌন্দর্যগুলো ঠিক মতো দেখে উঠতে পারি না। জিরো পয়েন্ট ঘুরে এবার আমরা রওনা দিলাম সাজেকের আরেকটি বিশেষ আকর্ষণীয় স্থান, লুসাই গ্রাম। সাজেকে অনেকে শুধু মেঘ আর পাহাড় দেখতে আসেন, কিন্তু আমার কাছে এই জায়গার সবচেয়ে বড় সৌন্দর্য শুধু প্রকৃতি নয়, এখানকার মানুষও। লুসাই, যাদের অনেকেই লুসাই নামেও চিনেন, তারা পার্বত্য চট্টগ্রামে অন্যতম একটি আদিবাসী জনগোষ্ঠী। তাদের পূর্বপুরুষের বসবাস ছিল বর্তমান ভারতের মিজোরাম অঞ্চলে। সময়ের পরিক্রমায় তাদের একটি অংশ বাংলাদেশের এই পাহাড়ি এলাকায় বসতি গড়ে তোলে। আজও তারা নিজেদের ভাষা, সংস্কৃতি, পোশাক, উৎসব এবং ঐতিহ্যকে যত্ন করে ধরে রেখেছে। আধুনিক পৃথিবী অনেক বদলে গেলেও এই ছোট্ট গ্রামে এখনো সেই সরল জীবনযাত্রার ছাপ স্পষ্ট দেখা যায়। হয়তো এই কারণে এখানে এলেই মনে হয় সময় যেন অনেক ধীরে চলে। এবার চলুন একটু কাছ থেকে দেখি তাদের বাড়িঘরগুলো। খেয়াল করে দেখবেন অধিকাংশ ঘরে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি। মাটির অনেক উপরে খুঁটির উপর ঘর নির্মাণ করা হয়েছে। এর পিছনে রয়েছে বাস্তব কারণ। বর্ষাকালে পাহাড়ি ঢল, বন্যপ্রাণী এবং মাটির আর্দ্রতা থেকে ঘরকে নিরাপদ রাখতে এই ধরনের স্থাপত্য ব্যবহার করা হয়। ঘরের নিচে ফাঁকা জায়গায় অনেকেই জ্বালানি কাঠ, কৃষিকাজের সরঞ্জাম কিংবা গৃহপালিত পশুও রাখেন। বাহ্যিকভাবে ঘরগুলো খুবই সাধারণ মনে হলেও এই সাধারণ জীবনে লুকিয়ে আছে এক ধরনের শান্তি, যেটা শহরে বড় বড় ভবনের থেকে অনেক সময় পাওয়া যায় না। লুসাই সম্প্রদায় বেশিরভাগ মানুষের কৃষি উপর নির্ভরশীল। পাহাড়ি জমিতে বিভিন্ন ধরনের সবজি, ফল এবং ফসল চাষ করেন। এছাড়াও বাঁশ ও কাঠ দিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরিতেও তারা বেশ দক্ষ। তাদের জীবন খুবই সহজ, প্রয়োজনের বাইরে বাড়তি কিছুই পাওয়ার তেমন প্রয়োজন তাদের হয় না। প্রকৃতির সঙ্গে মিলেমিশে শান্তভাবে জীবন কাটিয়ে তারা সুখ খুঁজে নেন। তাদের হাসি মুখে দেখে সত্যি মনে হচ্ছিল সুখী হতে খুব বেশি কিছু লাগে না। এই দোকানগুলো দেখলে হয়তো প্রথমে আপনার অবাক লাগবে, কারণ এখানে কোনো দোকানদার নেই। তারপরও দোকানটি চলছে বছরের পর বছর। যে যা কিনবেন নিজেই নিয়ে যাবেন আর নির্ধারিত জায়গায় টাকা রেখে যাবেন।
শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। এই ছোট দোকানটি শুধু একটি দোকানও নয়, এটি পাহাড়ি মানুষদের সততা, পারস্পরিক বিশ্বাস এবং সুন্দর মূল্যবোধের একটি প্রতীক। শহরে ব্যস্ত জীবনে যেখানে মানুষ একে অপরে বিশ্বাস করে, দ্বিধা করে, সেখানে এই ছোট্ট দোকানটি আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যায়। সততা এখনো পৃথিবীতে বেঁচে আছে। এখন আমরা যে গড়টিতে প্রবেশ করছি, এই গড়টি এই সমাজের খুবই জনপ্রিয় একটি স্থাপনা হিসেবে পরিচিত, কেননা এখানে এই সমাজের সকল অবিবাহিত পুরুষ একসাথে বসবাস করত এবং এখানে নানান রকম প্রশিক্ষণ তারা নিয়ে থাকতো। একটি গুরুত্বপূর্ণ কাজ তারা করে থাকতো, সেটি হচ্ছে এখান থেকেই তারা গ্রামকে পাহারা দেওয়ার কাজটি ভালোভাবেই করে থাকতো। লুসে গ্রাম ঘুরে এবার আমরা রওনা দিলাম সাজেকের সর্বোচ্চ দর্শনীয় স্থানগুলোর একটি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তা যত সামনে এগোচ্ছিল ততই পাহাড়গুলো আরো উঁচু আর আরো সুন্দর হয়ে উঠছিল। ধীরে ধীরে আমরা উঠতে শুরু করলাম, পাহাড়ের প্রতিটি ধাপে ধাপে দৃশ্য আরো সুন্দর হয়ে উঠছিল। কিছুটা হাঁটার পর যখন উপরে পৌঁছালাম, সামনের দৃশ্য দেখে সত্যি কয়েক মুহূর্ত চুপ হয়ে গিয়েছিলাম। একদিকে চোখ যত দূর যায় সবুজ পাহাড়ের সারি, আর অন্যদিকে মেঘের সাদা চাদর। এখানে রয়েছে ছোট্ট একটি লুসাই গ্রাম, কয়েকটি সুন্দর রিসোর্টও চোখে পড়লো। যারা শহরের কোলাহল থেকে দূরে থাকতে চায়, মোবাইল নেটওয়ার্ক আর ব্যস্ত জীবন ভুলে যেতে চায়, শুধু প্রকৃতির সঙ্গে কয়েকটি দিন কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি সত্যি অসাধারণ। কংলাক পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণীয়গুলো একটি হলো এখান থেকে সীমান্তের ওপারের দৃশ্য দেখা যায়। পরিষ্কার আবহাওয়া থাকলে এখান থেকে ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলো স্পষ্ট চোখে পড়ে। অন্যদিকে বাংলাদেশের রাঙামাটি জেলার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলও দেখা যায়। এক জায়গায় দাঁড়িয়ে দুইটি ভিন্ন ভূখণ্ডের পাহাড় একসাথে দেখা, এটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল মানুষ সীমান্ত ভাগ করে ঠিকই, কিন্তু প্রকৃতি কখনো কোনো সীমারেখা মানে না। এই পাহাড়, এই মেঘ, এই বাতাস, সবকিছু সবার জন্য সমান সুন্দর। একটি কথা হয়তো আপনারা খেয়াল করেছেন, যখন আমরা কোনো সুন্দর জায়গায় বেড়াতে যাই তখন মনে হয় সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে, আর ঠিক সেই অনুভূতিটা হচ্ছিল আমাদেরও। কিছুক্ষণ আগেও আমরা কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম, আর এখন ধীরে ধীরে নিচে নেমে আসছি। প্রতিটা পদক্ষেপ সঙ্গে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যদি এখানে থাকতে পারতাম, হয়তো আরও কিছু ছবি তুলতাম, আরও কিছু মুহূর্ত শুধু চুপচাপ বসে উপভোগ করতাম। কিন্তু ভ্রমণের সবচেয়ে বড় সত্যটা হলো প্রতিটি যাত্রার যেমন একটি শুরু আছে তেমনই একটি শেষও আছে। সাজেকের স্মৃতি বুকে নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।